পাঁচ বোন তাদের মায়ের সঙ্গে বসবাস করত। তাদের পাঁচ বোনের নাম ছিল শ্রীতমা, পূজা, লক্ষ্মী এবং সুমিত্রা আর অনিতা। তাদের মা জাহ্নবী স্বামীর মৃত্যুর পর সে জীবন জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে চাকরানির কাজ করত। এভাবেই সে তার সংসার চালাতো এবং দিনরাত অন্যের বাড়িতে পরিশ্রম করে সে নিজের পাঁচ মেয়ের প্রয়োজন মেটাতো। এভাবেই কোনো রকমে দিন চলছিল। কিছুদিন পর হঠাৎ করেই তার ছোট মেয়ে পূজার জন্মদিন আসতে চলেছিল। কিন্তু তারা দরিদ্র হওয়ার কারণে স্কুলে প্রত্যেকটা মেয়ে তাদেরকে নিয়ে খুব মজা করত। এমনই একদিন পূজার ক্লাসের একটা মেয়ে মীনাক্ষী তার বান্ধবী কমলাকে বলে, কমলা, তুই জানিস আমার মামার জন্য অনেক সুন্দর ডিজাইনার ব্র্যান্ডের লেহেঙ্গা নিয়ে আসবে, ওইটা পরে আমাকে একদম পরীর মতো দেখাবে। আচ্ছা এবার তুমি বলো, তুমি কি পরে আসবে আমার জন্মদিনে? মীনাক্ষী, আমার মামার জন্য ফ্রকের সাথে ম্যাচ করে অনেক সুন্দর একটা জুতা নিয়ে এসেছে, আমি তোমার বার্থডেতে ওইটাই পরে আসব। আচ্ছা ওইসব তো ঠিক আছে, কিন্তু তুমি কি এই পাঁচ গরিব বোনকেও তোমার বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করছো? আরে না না, এদের পাঁচজনকে কি নিমন্ত্রণ করে আমি আমার মান সম্মান হারাবো নাকি? আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, শুধু এদের পাঁচজনকে ছাড়া। তুমি ঠিকই বলেছ মীনাক্ষী, এই গরিবরা হয়তো এটাও জানে না যে বার্থডে নামের কোনো একটা উৎসব আছে। এদের প্রত্যেকটা দিন একরকমই হয়, সাধারণ, আর আমরা কোথায়, আমাদের প্রতিটা দিন খাস হয়। আরে এদের কাছে তো ভালো একটা কাপড়ও নেই, তাহলে এরা কি আমাদের বরাবর কখনো হতে পারবে? তাই আমাদের ডিজাইনার ব্র্যান্ডের লেহেঙ্গা দেখে তুমি তোমার মনকে সান্ত্বনা দিও, কারণ তোমাদের মতো মানুষদের এটা পরার কোনো অধিকার বা যোগ্যতা কোনোটাই নেই। এমনটা বলে মীনাক্ষী এবং কোমল তাদের পাঁচ বোনকে নিয়ে খুব মজা করে। ঠিক তখন পূজার চার বোনের তাদের এই কথা শুনে প্রচণ্ড রাগ হয়। ঠিক সেই সময় সুমিত্রা বলে, হ্যাঁ আমরা দরিদ্র, তাই বলে তোমরা আমাদেরকে নিয়ে এইভাবে মজা করার অধিকার রাখো না। আমরা দরিদ্র, আমরা পরিস্থিতির শিকার। হ্যাঁ নিলাম, তোমরা ঠিকই বলেছ, এরা অযথাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, এভাবে হাসাহাসি করা উচিত নয়। কি হয়েছে, আমরা দরিদ্র তো, আজকে যদি আমাদের বাবা জীবিত থাকতো তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। তোমরা এদের সঙ্গে ঝগড়া করো না, এদের মতো মানুষের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। শোনো তোমরা দুইজন, যদি আমাদের দারিদ্রতা নিয়ে আর একদিন মজা করেছো তাহলে আমি কিন্তু তোমাদের ছাড়বো না, তাই এখান থেকে এখন চলে যাও। আর তোমাদের এই বড়লোক হওয়ার অহংকার অন্য কোথাও দেখিও, আমাদের কাছে নয়। পূজা এমনটাই বলছিল, ঠিক তখনই স্কুল ছুটি হয়ে যায় আর সবাই যার যার বাড়িতে চলে যায়। তারা পাঁচ বোনও নিজেদের বাড়িতে চলে আসে। কিন্তু তারা যতই প্রতিবাদ করুক, তাদের মনে সেই দুই মেয়ের কথা গেঁথে গিয়েছিল। তারা ভীষণ উদাস ছিল, তাদের উদাসতা তাদের চেহারাতে প্রকাশ পেয়েছিল। তাদের এমন উদাস দেখে তাদের মা তাদেরকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের, আজকে এত উদাস দেখাচ্ছে, কিছু হয়েছে কি? মা, আমরা দরিদ্র বলে স্কুলের প্রত্যেকটা বাচ্চারাই আমাদেরকে নিয়ে খুব মজা করে। হ্যাঁ মা, ওদের এই কথা শুনে আমাদের খুব খারাপ লাগে। আর মা তুমি জানো, কিছুদিন পর স্কুলে পূজার জন্মদিন আসতে চলেছে, যার কারণে স্কুলের বাকি মেয়েরা আমাদেরকে নিয়ে খুব মজা করেছে। হ্যাঁ মা, কারণ ওদের মনে হয় যে আমরা কখনো জন্মদিন উদযাপন করতে পারবো না, আর কখনো ভালো পোশাকও পরতে পারবো না। তোমরা চিন্তা করো না, এবার আমি কিছু টাকা জমা করেছি, তাই ওই টাকাগুলো দিয়ে পূজার জন্মদিনের দিন আমি তোমাদেরকে অনেক সুন্দর ড্রেস কিনে দিব। এরপর আর কখনো কেউ আমার মেয়েদেরকে নিয়ে মজা করতে পারবে না। মায়ের কথা শুনে তারা পাঁচ বোন অনেক বেশি খুশি হয়। সব থেকে বেশি খুশি হয় পূজা, কারণ সে এবছর তার জন্মদিন উদযাপন করতে পারবে এবং সেও নিজের জন্মদিনে অনেক সুন্দর একটা ফ্রক পরতে পারবে। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন যখন তাদের মা মালকিনের বাড়িতে কাজ করছিল, হঠাৎ করেই তার পা পিছলে যায় এবং সে সিঁড়ি থেকে নিচে পড়ে, যার কারণে তার পা ভেঙে যায় এবং পায়ে ব্যান্ডেজ করা লাগে। আর হঠাৎ করে নিজেদের মাকে এমন অবস্থায় দেখে তারা পাঁচ বোন ভীষণ দুঃখী হয়ে যায়। তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ এখন আর আমি তোমাদের জন্য নতুন ফ্রক কিনে দিতে পারবো না, কারণ আমি এতদিনে যতগুলো টাকা জমা করেছিলাম সব টাকা আমার চিকিৎসাতেই ফুরিয়ে গেছে। মা প্লিজ তুমি এমনভাবে বলো না, আমাদের নতুন কাপড় চাই না। হ্যাঁ মা, আপু ঠিকই বলছে, আমরা শুধু তোমাকে চাই, তোমাকে পেলেই আমরা খুশি। আর হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই তারা পাঁচ বোন মিলে নিজেদের মাকে ভরসা দেয়। এর মধ্যেই কিছুদিনের মধ্যে পূজার জন্মদিন চলে আসে। কিন্তু এর মধ্যেও শিবানী তার নিজের শরীরের অবস্থা ঠিক করতে পারে না, সে এখনও অনেক অসুস্থ ছিল, যার কারণে এবছর পূজা নিজের জন্মদিন পালন করতে পারে না।
আর এভাবেই তারা পাঁচ বোন নিজেদের বাড়ির পেছনের বাগানে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল। আপু, সত্যি কমল এবং মীনাক্ষীর পরিবেশ, অবস্থা এবং তাদের ভাগ্য কত ভালো। তুমি ঠিকই বলেছ, ওদের কাছে ওপরওয়ালার দেওয়া সব কিছুই আছে। হ্যাঁ, একদম ঠিক। ওদের জীবনে কোনো জিনিসের কোনো কমতি নেই। হয়তো আমাদের জীবনটাও এমন হতে পারতো। হ্যাঁ আপু, ওইদিকে মীনাক্ষী হয়তো কত সুন্দরভাবে নিজের জন্মদিন উদযাপন করছে, আর এখানে দেখো আমার কাছে একটা ভালো পোশাকও নেই। হ্যাঁ পূজা, ঠিকই বলেছ তুমি। যদি আমাদেরও কপাল ভালো হতো তাহলে আমরাও তোমার জন্মদিনটা আজকে অনেক বড় করে ধুমধাম করে উদযাপন করতাম, অনেক মজা করতাম। এভাবেই তারা পাঁচ বোন একে অপরের সঙ্গে নিজেদের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা অনেক সুন্দর পরী হাজির হয় এবং পরী পাঁচ বোনের কথা শুনে অনেক দুঃখী হয়, আর পরী তাদের উপর খুব মায়া হয়। তাই সে আর দেরি না করে তাদের পাঁচজনের কাছে যায় এবং তাদেরকে বলে, শোনো মেয়েরা, আমি পরিলোক থেকে এসেছি তোমাদের সাহায্য করার জন্য। আর তোমাদের এই দুঃখ ভরা কথা শুনে আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই, যেন তোমাদের দুঃখ চিরকালের জন্য শেষ হয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? এরপর ঠিক সেই মুহূর্তে পরী সেখানে পাঁচটা জাদুর ফ্রগের বাড়ি হাজির করে এবং তাদের পাঁচ বোনকে বলে, এগুলো কোনো সাধারণ বাড়ি নয়, এগুলো জাদুর পাঁচটি ফ্রগের বাড়ি। আর এই জাদুর বাড়িগুলো আমি তোমাদেরকে দিতে চাই। জাদুর এই ফ্রগের পাঁচটি বাড়ি তোমাদের পাঁচ বোনের সকল ইচ্ছা পূরণ করবে। শুধু তাই নয়, তোমরা যদি চাও তাহলে এই জাদুর পাঁচটি ফ্রগের বাড়ির মধ্যে বসবাসও করতে পারো। কিন্তু হ্যাঁ, সতর্ক থেকো। একটা কথা সব সময় মনে রেখো, জাদুর এই ফ্রগের বাড়ির ব্যাপারে ভুলেও কখনো যেন কাউকে বলো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। আপনি যে আজকে আমাদের পাঁচ বোনের উপর এত দয়া করলেন, এত বড় একটা উপকার করলেন, এটা আমরা কোনোদিনও ভুলবো না। হ্যাঁ পরি, আজকে শুধুমাত্র আপনার কারণে আমরা গরিব বোনেরাও খুশির ভাগ করে নিতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি। এভাবেই তারা পাঁচ বোন জাদুর ফ্রগের বাড়ি পেয়ে অনেক খুশি হয় এবং পরীকে ধন্যবাদ জানায়। অন্যদিকে পরীও তাদের পাঁচ বোনকে জাদুর ফ্রগের বাড়ি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা পাঁচ বোন নিজেদের মাকে নিয়ে আসে এবং এরপর তারা তাদের মাকে নিয়ে নিজেদের যার যার ঘরে ঢুকে যায়। নীলাম তার মাকে নিয়ে জাদুর ফ্রগের বাড়িতে যায় এবং সে বলে, হে জাদুর ফ্রগের বাড়ি, আজকে আমার ছোট বোন পূজার জন্মদিন, তাই ওর জন্মদিন উদযাপন করার জন্য অনুগ্রহপূর্বক তুমি আমাকে একটা বার্থডে কেক দাও। আর তুমি তোমার জাদু শক্তির দ্বারা আমার মাকে আগের মতো ঠিক করে দাও। সে এমনটা বলতে না বলতে সেখানে অনেক সুন্দর একটা কেক হাজির হয় এবং মুহূর্তের মধ্যে তার মা আগের মতো আবারও ঠিক হয়ে যায়। অন্যদিকে বাকি চার বোনও নিজেদের জাদুর ফ্রগের বাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর ফ্রক চেয়ে নেয় এবং তারা অনেক খাবার চায়। আর এভাবেই তাদের চাওয়া ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। আর এভাবেই ওই দিন তারা পাঁচ বোন সুন্দর সুন্দর ড্রেস পরে রেডি হয়ে যায় এবং তারা সবাই মিলে পূজার জন্মদিন উদযাপন করে। সবাই অনেক বেশি খুশি ছিল। পরের দিন যখন তারা পাঁচ বোন স্কুলে যায় তখন সুনয়না এবং আরতি মীনাক্ষী এবং কমলাকে বলে, একটা কথা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না যে এবার আমরাও আমাদের বোনের জন্মদিন উদযাপন করেছি। আর হ্যাঁ, শুধু তাই নয়, আমরাও তোমাদের থেকে অনেক ভালো ডিজাইনার ফ্রক পরেছিলাম। আর এর পাশাপাশি আমরা তোমাদের থেকে অনেক দামি এবং সুস্বাদু খাবার খেয়েছি। আরে আরে, কে শুনতে চেয়েছে তোমাদের এই গল্প? তোমাদের মনের কল্পনা নিজেদের কাছেই রাখো, আমাদের কাছে মিথ্যা গল্প করার কোনো প্রয়োজন নেই। আমরা খুব ভালোভাবে জানি যে তোমরা কতটা দরিদ্র আর তোমাদের সামর্থ্য ঠিক কতটা বেশি। তাই তোমাদের এই সব ফালতু গল্প এবার বন্ধ করো। অনেক শুনেছি, টায়ার্ড হয়ে যাচ্ছি আমি। আরে মিথ্যা কেন বলবো, আমরা একদম সত্যি বলছি। পরি আমাদেরকে জাদুর পাঁচটা ফ্রগের বাড়ি দিয়েছে এবং ওই ফ্রগের বাড়িগুলো কোনো সাধারণ বাড়ি নয়, ওগুলো জাদুর ফ্রগের বাড়ি। ওই বাড়িগুলোকে আমরা যা বলি আমাদের সকল ইচ্ছা পূরণ করে দেয়। হ্যাঁ, ও একদম ঠিকই বলছে। আর যদি আমাদের কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে কোনো ব্যাপার না, স্কুল ছুটির পর তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে দেখে এসো। এভাবেই মীনাক্ষী এবং কমলা আরতি এবং সুনয়নার কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। আর সেই সময় বাকি তিন বোন সেখানে উপস্থিত ছিল না, যার কারণে তারা এটা বুঝতেও পারে না যে তাদের বাকি দুই বোন তাদের বন্ধুদেরকে এইসব কথা বলে দিয়েছে। এরপর যখনই স্কুল ছুটি হওয়ার পর মীনাক্ষী এবং কমলাকে তাদের বাকি দুই বোন জাদুর ফ্রকের বাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, হে জাদুর ফ্রগের বাড়ি, তুমি তাড়াতাড়ি আমাকে অনেক সুস্বাদু খাবার দিয়ে দাও।
কিন্তু এইবার যখনই আরতি জাদুর ফ্রগের বাড়ি থেকে এইসব চাই, সঙ্গে সঙ্গে জাদুর ফ্রগের বাড়িটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে তার বোন সুনায়না যখন জাদুর ফ্রগের বাড়িকে জাদু দেখাতে বলে, সঙ্গে সঙ্গে সেই বাড়িটিও অদৃশ্য হয়ে যায়। আর এভাবেই বাকি তিনজনেই তিনটা জাদুর ফ্রগের বাড়িও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এভাবেই তাদের কোনো ইচ্ছাগুলোই পূরণ হয় না। এভাবে মীনাক্ষী এবং কোমল তাদের দুই বোনকে নিয়ে খুব মজা করে এবং তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন বাকি তিন বোন এই ব্যাপারে জানতে পারে, তখন নীলাম বলে, আরতি, সুনায়না, এটা তোমরা কিভাবে করলে? আরে তোমরা এত বোকা কিভাবে হতে পারো? পরি কি বলেছিল খুব ভালোভাবে মনে আছে না তোমাদের? তাহলে এত বড় বোকামি কিভাবে করলে? হ্যাঁ আপু, আজকে শুধুমাত্র তোমাদের বোকামির কারণে জাদুর ফ্রগের বাড়ি আর আমাদের কাছে থাকলো না। দেখো আপুরা, তোমরা সবাই আমাদের দুজনকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক সেই সময় পরি সেইখানে আবারও হাজির হয় এবং সে বলে, আমি এই জাদুর ফ্রগ এর কথা বাকি মানুষদেরকে এর কারণেই বলতে না করেছিলাম যে এই ফ্রগটি যদি কোনো অসৎ বেঈমান মানুষের হাতে পড়ে, তাহলে তারা এই ফ্রগটির ভুল ব্যবহার করবে, অসৎ উদ্দেশ্যে সবসময় ফ্রগটিকে ব্যবহার করে যাবে। কিন্তু এখন যখন তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই জাদুর 5টি ফ্রগ তোমাদের কাছে আবারও ফিরে আসবে এবং আবারও তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে থাকবে। কিন্তু পরবর্তীবার তোমাদের ভুলের কোনো ক্ষমা হবে না। তাই মনে রেখো জাদুর 5টি ফ্রগের বাড়ির কথা আর ভুলেও যেন কেউ জানতে না পারে। এমনটা বলার পর পরি সেখান থেকে চলে যায়। পরীরা সেখান থেকে চলে যাবার পর জাদুর 5টি ফ্রগের বাড়ি আবারও সেখানে হাজির হয়। এরপর তারা 5 বোন জাদুর ফ্রগের বাড়িতে হাসি খুশিতে বসবাস করে। আর এখন তাদের কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই এবং তারা হাসি খুশিতে সুখে নিজেদের জীবন যাপন করে।